আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সরফরাজ আলম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা আজকে কিছু ছবি দেখব, ছবির সাথে কিছু রিলেট করব। আমি আজকে এমন এক দিনে তোমাদের এই ক্লাসটা আপলোড করছি কিংবা রেকর্ড করছি, যে দিনে আম, আমাদের এই রংপুরে একটা প্রবল বৃষ্টিপাত হয়েছে। তার ফলে কি হলো এবং এর প্রভাব প্রতিপত্তি কি, তোমরা একটু পরে সব ক্লিয়ার হবে। ছবিগুলো দেখো, যেখানে নদীর তীরে যে জনবসতি সেটা দেখানো হয়েছে, নৌকা আছে। তো এরপরে দেখো যে মৎস্য আহরণের ক্ষেত্র হিসাবে আম, চিত্র প্রদর্শন করা হয়েছে। আবার দেখো যে এখানে বিনোদনের উৎস হিসাবে যে নৌকা এবং নদীর একটা প্রভাব রয়েছে সেটা দেখানো হয়েছে। আবার আমাদের দর্শনীয় স্থান হিসাবে নদীর প্রভাব আবার অন্যান্য ক্ষেত্রেও আছে। তো সেই সূত্র ধরে আমরা আজকে যে তোমাদের পঞ্চম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব। তো আমরা দেখি যে বাংলাদেশের যে নদ নদী ও পানি সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এটা নিয়ে আমরা কথা বলবো আজকে। এই অধ্যায়ে আমরা আলোচনা করার পরে কি জানতে পারবো? বাংলাদেশের প্রধান নদীগুলোর উৎপত্তি স্থল ও প্রবাহ পথ ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশে অঞ্চলভেদে পানির অভাবের কারণ, প্রভাব ও সমাধানের পদক্ষেপ বিশ্লেষণ করতে পারবে। নদ নদী ও জনবসতি পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের যে নদ নদী ও পানি সম্পদ, নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক, অঞ্চলভেদে পানির অভাবের কারণ, প্রভাব ও সমাধানের পদক্ষেপ ইত্যাদি বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের যে নদ নদী এবং পানি সম্পদ, দেখো বাংলাদেশের ব্রহ্মপুত্র কিংবা যমুনা, পদ্মা, মেঘনা, যমুনা, এই এমনকি আমাদের অনেক স্লোগানও আছে এরকম যে পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা। তো নদীমাতৃক বাংলাদেশে নদীর সাথে মানুষের যে একটা ওতপ্রোত সম্পর্ক, এটা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে খুব বেশি আম, খাটে। তো এই আমাদের যে নদ নদী এবং জনবসতির পারস্পরিক সম্পর্ক কি? যে মিশরীয় সভ্যতার কথা চিন্তা করো, কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা? নীল নদীর তীরে। সিন্ধু সভ্যতা নীল নদী, সিন্ধু নদীর তীরে। এরকম হোয়াংহো নদীর তীরে চাইনিজ সভ্যতা, এরকম প্রত্যেকটা সভ্যতায়, প্রত্যেকটা বললে ভুল হবে, যে বেশিরভাগ সভ্যতাই নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। কেন? এই যে জনবসতির যে পারস্পরিক সম্পর্ক নদ নদীর সাথে, কেন? কারণ নদীর কাছেই পানি পাওয়া সহজ, নদীতে মাছ পাওয়া যায়, আবার নদীর পানি ব্যবহার করে কৃষি কাজ করা যায়। এই জন্য নদ নদীর সাথে জনবসতির একটা পারস্পরিক সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ এবং ওতপ্রোত। অঞ্চল ভেদে পানির অভাবের কারণ, প্রভাব আর সমাধানের পদক্ষেপ ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। অঞ্চল ভেদে পানির অভাবের কারণ, দেখো আমাদের উত্তরাঞ্চলে নদ নদী কম, আবার যে কয়টা নদী আছে সেই কয়টার গভীরতাও কম, যার কারণে অল্প পানিতে বন্যা হয়, আবার খরার সময় আমরা পানি পাই না। আবার তোমার দক্ষিণ অঞ্চলে পানির ক্ষেত্রে কি একটা মানে যন্ত্রণাময় পরিস্থিতি, সেটা আমাদের এই উত্তরাঞ্চল থেকে বোঝা কঠিন। কারণ সে আমাদের এদিকে যেমন মাঝে মধ্যে ত্রাণ হিসাবে বা সহযোগিতা হিসেবে খাবার দেওয়া হয়, দক্ষিণাঞ্চলে কিন্তু পানি দেওয়া হয়। এনজিও গুলো পানি সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করে। কারণ কি? সেখানে সব লোনা পানি। লোনা পানি, লবণাক্ত পানির কারণে তোমার আবাদ হয় না, আবার নোনা পানি খাওয়া যায় না। এই যে একটা পানির অভাব, সে পানি দিয়ে গোসল করা যায় না, এরকম পানি। তো এই কারণে
তোমার বিভিন্ন কারণে অঞ্চল ভেদে পানির অভাব হতে পারে। পানি আছে, অনেক পানি, কিন্তু সেগুলো কি লোনা পানি, লবণাক্ত পানি। আমরা দেখি কিছু নদীর উৎপত্তি স্থল কোথায় হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। এখানে অল্প কয়টা আমি তুলে ধরেছি, তোমরা বই দেখে বাকিগুলো করার চেষ্টা করবে, কারণ এগুলো প্রশ্ন হয়। যেমন কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে কোথায়? লুসাই পাহাড়ে। মেঘনা নদীর উৎপত্তি হয়েছে সিলেটের সুরমা এবং কুশিয়ারার মিলনস্থল। পদ্মার উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে। ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায়? তিব্বতের মানস সরোবরে। আবার তোমার মাতামুহুরী নদীর উৎপত্তি হয়েছে লামার মাইভার পর্বতে। এরকম নদীগুলোর উৎপত্তি স্থল সম্পর্কে তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে। এগুলো তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে, পড়ার বিকল্প কিছু নাই। আয়ত্ত করতে চাইলে বই ভালো করে পড়তে হবে। তো দেখো যে নিচের দৃশ্যটি কিসের, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসাবে নদী। এখানে নদীর পাড়ে অনেকগুলো দোকানপাট আছে। এখানে দেখো কিছু মানুষ নৌকায় করে মালামাল বহন করছে, নিয়ে যাচ্ছে, আসছে। এগুলো বাণিজ্য কেন্দ্র হিসেবে নদীর ভূমিকা। জমে চর পড়া নদীর দৃশ্য। নদীর স্রোত কিভাবে পলি জমাট বাঁধায় এবং সেটা কিভাবে উর্বর জমি হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে, সেটা আমরা এর আগের ক্লাসে আমি বলেছি। তো এখানে যে বন্যার কারণে নদীর অনেক ভালো যে পলি, এবং সেই পলির কারণে উর্বরতা বৃদ্ধি পায় এবং চাষাবাদ ভালো হয়। এরপরে দেখো যে এই ছবিতে কি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে খরার কারণে জমি ফেটে গেছে। ধানি জমি যেখানে পানি থাকা দরকার, একদম ডুবো পানি অথবা গোড়ায় পানি থাকা দরকার, সেখানে জমি ফেটে গেছে। কেন? কারণ এটা পানির অভাবের দৃশ্য, খেতে পানি নেই। এরপরে দেখো যে বাহন হিসেবে পরিবহনের কাজে নদীর ব্যবহার। পরিবহন, মানুষ লঞ্চে করে, স্টিমারে করে, নৌকায় করে কি করে যাতায়াত করে। সবচেয়ে নিরাপদ যানবাহন নদীর এই বাহন। এরপরে এটা বাণিজ্যের উৎস হিসাবে এর আগেও দেখানো হয়েছে নদীর ব্যবহার। এখন তোমাদের কিছু কাজ করতে হবে। কাজগুলো কি? নাফ কি বা কিসের নাম? ব্রহ্মপুত্রের শাখা নদী সৃষ্টির কারণ। ব্রহ্মপুত্র যে এর শাখা নদী কিভাবে তৈরি হলো, এর কারণ তোমাদের বইয়ে দেওয়া আছে। একটা ভূমিকম্পের কথা বলা হয়েছে, সে ভূমিকম্পের কারণে কি হয়ে ব্রহ্মপুত্র নদীর তলদেশ থেকে যে সৃষ্টি হলো সেটা বর্ণনা করা আছে তোমাদের বইয়ে। তোমাদেরকে এগুলো একটু নিজেদেরকে করতে হবে। বাংলাদেশের মৎস্য সম্পদের গুরুত্ব বর্ণনা। এই যে মৎস্য সম্পদের উপর ভিত্তি করে কতগুলো পেশাজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে, কত মানুষ মৎস্য ক্ষেত্রে শ্রমিক হিসেবে কাজ করে তাদের জীবিকা চালাচ্ছে। আবার যাতায়াত ক্ষেত্রে নদীপথের ভূমিকা বিশ্লেষণ করে, সেখানে আমরা পরিবহন ক্ষেত্রে দেখিয়েছি। যাতায়াতের ক্ষেত্রে তোমাদেরকে এখানে দুটো বিষয়, একটা হলো মানুষ পরিবহনের জন্য নদীপথের ভূমিকা যাতায়াতের ক্ষেত্রে, আর একটা হলো যে মালামাল পরিবহনের ক্ষেত্রে। বাংলাদেশের যে পেঁয়াজ অভাব, সেই পেঁয়াজ সমুদ্রপথে আসবে কিন্তু
এই নদী পথে আসবে, সমুদ্র পথে আসবে। তো এগুলো অন্যভাবে আসার কোনো, যেমন যদি উড়োজাহাজে আসে তাহলে অনেক খরচ হবে, বিমানে আসে কার্গোতে অনেক খরচ হবে, আবার স্থলপথে আসার তো কোনো সুযোগ নেই। এরপর আমরা বাড়ির কাজ হিসাবে দেখি তোমাদের নদীর গতিশীলতা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো, সেই কাজগুলো করবে। এরপর আমরা আজকের জন্য আমাদের এই ক্লাস সমাপ্ত করছি। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম। ভালো থাকো, সুস্থ থাকো।